এক জামানার কথা। কোনো এক দেশে এক ফকির থাকত। সেই ফকির ভিক্ষা করতে খুব দক্ষ ছিল, কিন্তু সে খুব চালাক আর বুদ্ধিমানও ছিল। সেই ফকিরের এক শাগরেদ ছিল। সে খুব সাদাসিধে আর বোকা স্বভাবের ছিল। ভিক্ষা করার পদ্ধতি সে তার উস্তাদের কাছ থেকেই শিখেছিল। আর এই দুজনের এই দুনিয়ায় আর কেউ ছিল না। তাই তারা দুজনে সবসময় একসঙ্গে থাকত আর একে অপরের সুখে দুঃখে সমান শরিক হতো। ফকির এখন খুব বুড়ো হয়ে গিয়েছিল আর তার শাগরেদ এখনও তরুণ ছিল। একদিন আল্লাহ কি করে দেখালেন যে এই গ্রামে বন্যা এলো আর গ্রামের সব ঘর ভেসে গেল। এই দুজনের ঘরও ভেসে গেল আর পুরো গ্রাম ধ্বংস হয়ে গেল। তারা দুজনে গ্রাম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল আর একদিন নিজেদের জিনিসপত্র বেঁধে গ্রাম থেকে বেরিয়ে এলো। যখন তারা শেষবারের মতো নিজেদের গ্রামের দিকে তাকালো, তখন খুব দুঃখ হলো, কারণ তারা জানত না যে তারা সেখানে জীবনের কতদিন কাটিয়েছে। গ্রাম থেকে বিদায় নিয়ে তারা দুজনে একটা রাস্তায় হাঁটতে লাগলো আর পথে নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকলো। অনেকক্ষণ হাঁটার পর তাদের একটা শহরের চিহ্ন দেখা যেতে লাগলো। শাগরেদ বলল, মাশাআল্লাহ উস্তাদ, আখির আমরা শহরের কাছে পৌঁছে গেলাম। উস্তাদ বলল, আল্লাহর শুকর। দুজনেই তাড়াতাড়ি পা চালালো যাতে সূর্য ডোবার আগে শহরে পৌঁছে যায় আর কিছু খাবার জোটে। তারা ঠিক সেই মুহূর্তে শহরে প্রবেশ করলো যখন সূর্য ডুবছিল। বুড়ো উস্তাদ বলতে লাগলো, এখন আমার বসে এক পাও ওঠানোরও শক্তি নেই, আল্লাহর ওয়াস্তে কিছু খাবারের ব্যবস্থা করো। শাগরেদ বলল, ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি কারো বাড়ি থেকে কিছু এনে দিচ্ছি। সে চলে গেল আর খুব তাড়াতাড়ি কারো বাড়ি থেকে রুটি নিয়ে এলো। দুজনে ধৈর্যের সঙ্গে সেই রুটি খেলো, কুয়োর পানি খেলো আর একটা গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ল। সকাল হলে দুজনে আবার ভিক্ষা করার ইচ্ছা করল আর সারা দিন বাজারে ভিক্ষে করতে থাকলো। সন্ধ্যা হলে তারা নিজেদের আগের ঠিকানায় ফিরে এলো, যেটা ছিল একটা ঘন গাছ আর তারই নিচে রাত কাটিয়েছিল। সেখানে পৌঁছে ফকির বলল যে এখন আমাদের কাছে কিছু মুদ্রা জমা হয়ে গেছে। উস্তাদ শাগরেদকে বলল, তুমি বাজার থেকে কিছু জিনিস নিয়ে এসো, আমরা গ্রামের বাইরে জঙ্গলে একটা ঝুপড়ি বানাবো আর সেখানেই থাকবো, এভাবে বাকি জীবন কাটিয়ে দেব। শাগরেদ খুশি হয়ে বলল, আচ্ছা ওস্তাদ, আমি এক্ষুনি আসছি। আর সে মুদ্রা নিয়ে বাজারের দিকে চলে গেল। বাজারে পৌঁছে সে ভাবল যে কিছু মিষ্টিও নিয়ে আসি, কারণ অনেক দিন হয়ে গেছে কিছু মিষ্টি খাইনি। সে মিষ্টির দোকানদারের কাছে গেল। বাজারে খুব ভিড় ছিল আর মিষ্টির দোকানে সুন্দর সুন্দর মিষ্টি সাজানো ছিল। সে দোকানদারকে জিজ্ঞেস করল, ভাই মিষ্টির দাম কত? দোকানদার বলল, প্রতিটি জিনিস এক মুদ্রা। শাগরেদ অবাক হয়ে জিজ্ঞেস করল, আর বরফি কত দাম? দোকানদার উত্তর দিল, প্রতিটি জিনিস এক মুদ্রাই। শাগরেদ খুশি হয়ে বলল, তাহলে মিলিয়ে এক মুদ্রা দিয়ে দাও। দোকানদার মিলিয়ে তাকে একটা দারুণ মিষ্টি তুলে দিল। শাগরেদ এক মুদ্রা দিল আর সবজি বিক্রেতার দোকানের দিকে চলে গেল। ভাইজান, বাঁধাকপির দাম কত? সে দোকানদারকে জিজ্ঞেস করল। এক মুদ্রা, দোকানদার বলল। আর আলুর দাম কত? শাগরেদ অবাক হয়ে জিজ্ঞেস করল। প্রত্যেকটি জিনিস এক মুদ্রা, সবজিওয়ালা বলল। এটা শুনে শাগরেদ অবাক হয়ে গেল। সব কিছু ছেড়ে দৌড়ে নিজের উস্তাদের কাছে পৌঁছল। উস্তাদ তাকে এভাবে দৌড়ে আর কাঁপতে দেখে জিজ্ঞেস করল, কি ব্যাপার, তুমি এভাবে কেন আসছো? উস্তাদের একটু মজাও লাগলো। শাগরেদ খুশিতে নেচে উঠে বলল, উস্তাদ, এই শহরে তো সবকিছু এক মুদ্রায় মেলে, দেখো আমি এই মিষ্টি এক মুদ্রায় নিয়ে এসেছি। এখানে সবকিছু এক মুদ্রা, মিষ্টিও, ডালও, সবজিও, সবকিছু। এখন তো মজা হবে আর আমরা সারা জীবন এখানেই থাকব। উস্তাদ শাগরেদের কথা শুনে চুপ করে রইল। তার মুখ থেকে কোনো কথা বেরোলো না। কি ব্যাপার উস্তাদ, তুমি খুশি হওনি? শাগরেদ জিজ্ঞেস করল। না বেটা, আমি এই কথায় খুশি হইনি। উস্তাদ বলল, কিন্তু কেন উস্তাদজি? এখন আমরা সবকিছু এক মুদ্রায় নিয়ে খাবো, না কিছু রান্না করার দরকার, না কিছু তৈরি করার, বাজার থেকে রান্না করা জিনিস নিয়ে খেয়ে নেব। উস্তাদ রাগের সঙ্গে বলল, তুমি বোকা, নাদান, এখানে থাকা ঠিক নয়। ওরে ওস্তাদ, তুমি এটা কি বলছো? আমি তো এখান থেকে কিছুতেই যাব না, এর চেয়ে বেশি মজা আর কোথায় পাবো? এমন জায়গা আর কোথায় মিলবে যেখানে সবকিছু এক মুদ্রায় মেলে? শাগরেদ উত্তর দিল, তাই তো বলছি বেটা যে এখানে থাকা ঠিক নয়, এটা অন্ধকার নগরী। উস্তাদ বলল, তুমি যা খুশি বলো ওস্তাদ, কিন্তু আমি এখান থেকে যাব না। আর যদি আমি এখান থেকে চলেও যাই তাহলে? শাগরেদ বলল, আমি তোমাকে এখানেই থাকতে বলবো, আমাদের জীবন এই শান আর আরামে এখানে কাটবে। উস্তাদ বলল, তোমার মর্জি। শাগরেদ বলল, উস্তাদ তুমি চাইলে চলে যেতে পারো। এটা শুনে বুড়ো উস্তাদের বড় ধাক্কা লাগলো। সে তার শাগরেদকে খুব ভালোবাসত আর তাকে নিজের সন্তানের মতো মনে করত। সে ভাবতেও পারত না যে তার শাগরেদ একদিন তাকে এত নির্মমভাবে কথা বলবে। যাই হোক, তারা দুজনে মিষ্টি খেয়ে গাছের নিচে শুয়ে পড়ল। সকাল হলে ওস্তাদ উঠে দাঁড়ালো।
কোথায় চললে ওস্তাদ? সাগরেদ বলল, আমি তো বলেছিলাম যে আমি এখানে থাকতে পারবো না। তাহলে কি এখনই যাচ্ছ ওস্তাদ? হ্যাঁ বেটা, আমার এখানে ভয় লাগে, ওস্তাদ বলল। মানো ওস্তাদ, এখান থেকে যেও না, সাগরেদ বলল। দুনিয়ার কোনো কোণেই তুমি এত লুৎফে উঠতে পারবে না যতটা এখানে পারো। আর যদি তোমাকে যেতেই হয় তাহলে 2-3 দিন এখানকার মজা নিয়ে নাও। না, আমি তো কয়েকদিন থেকেই যাচ্ছিলাম, আর এখন আমি এখানে এক মুহূর্তও থাকতে পারবো না, ওস্তাদ বলল। সেই নিজের ঝোলা কাঁধে ঝুলিয়ে গ্রামের বাইরে যাবার রাস্তার দিকে চলতে লাগলো। থামো ওস্তাদ, আমি তোমাকে গ্রামের বাইরে পর্যন্ত এগিয়ে দিয়ে আসি, এই বলে সাগরেদও তার সঙ্গে চলতে লাগলো। সাগরেদ বলল, আমি অবাক হচ্ছি ওস্তাদ, আখের তোমার এখানে থাকতে কি বিপদ মনে হচ্ছে? আমাদের কাজ তো ভিক্ষে করা, আমাদের কিসের ভয়? ওস্তাদ বলল, এই মুহূর্তে তুমি আমার কথা বুঝতে পারবে না, কিন্তু একদিন আসবে যখন তুমি আমার এই কথাগুলো মনে করবে আর বলবে যে কাশ আমি আমার উস্তাদের কথা মেনে নিতাম। আমি তোমাকে এখনো বলছি, আমার সঙ্গে চলো, লোভে পড়ো না। কিছুতেই না ওস্তাদ, আমি এই জায়গাতেই থাকবো, সাগরেদ বলল। আচ্ছা তাহলে আমার একটা কথা শোনো, যদি তুমি কখনো কোনো বিপদে পড়ে যাও তাহলে মনে মনে তোমার উস্তাদকে স্মরণ করো। হতে পারে প্রকৃতি আমাকে তোমার সাহায্যের জন্য পাঠিয়ে দেবে। তুমি বিনা কারণে চিন্তিত হচ্ছ, উস্তাদ এখানে আমার ওপর কোনো বিপদ আসবে না, আর আমার কোনো কষ্ট হবে না, সাগরেদ বলল। বেটা, আমি শেষবারের মতো বলছি, আমার সঙ্গে চলো, উস্তাদ হতাশার সঙ্গে বলল। আর আমিও তোমাকে শেষবারের মতো বলছি যে তুমি এখানেই থেকে যাও, সাগরেদ দৃঢ়স্বরে বলল। তারপর উস্তাদ সেখান থেকে চলে গেল। সাগরেদ নিজের জন্য একটা খড় আর মাটির ঝুপড়ি বানিয়ে নিল আর খুশিতে সেখানে থাকতে লাগলো। এখন সে সব চিন্তা থেকে মুক্ত ছিল। সকাল হলেই ভিক্ষা করতে বেরিয়ে পড়তো, আর যে কটা টাকা হাতে আসতো তা তার প্রয়োজনের চেয়ে অনেক বেশিই মনে হতো, কারণ এখানে সবকিছুই এক মুদ্রায় পাওয়া যেত। সে মিষ্টি, ঘি, দুধ আর সব কিছু আরামে খেত, আর মনে মনে হেসে নিজের উস্তাদকে বোকা বলতো যে কাশ উস্তাদ এখান থেকে না গিয়েছিলেন, এখন তার কোনো পরিশ্রমেরও দরকার ছিল না। অনেক দিন তো সে ভিক্ষেও করতে যেত না, আর ঝুপড়িতে খাবার দাবারের স্তূপ জমে থাকতো। চিন্তামুক্ত প্রচুর খাওয়া দাওয়া আর পরিশ্রম না করার কারণে তার শরীর আরও মোটা হতে থাকলো। সে নিজের বাড়তে থাকা শরীর দেখে খুশি হতো। সে হাহা করে আরও মোটা হতে লাগলো। এত মোটা হয়ে গেছিল যে হাঁটা চলায়ও কষ্ট হতে লাগলো। যখন তার কাছে মুদ্রা শেষ হয়ে যেত তখন সে বাজারের এক কোণে বসে পড়তো, আর আসা যাওয়ার লোকেরা তার মোটাত্ব দেখে হাসতো আর তাকে কিছু না কিছু দিয়ে যেত। সেই দেওয়া জিনিস দিয়ে সে আবার মিষ্টি ইত্যাদি কিনে ঝুপড়িতে জমা করে নিত। এটাই তার জীবন হয়ে গেছিল। তার ওজন প্রতিদিন বাড়ছিল। এখন সেই দেশের বাদশার খবর শোনো। একদিন সে নিজের সিংহাসনে বসেছিল, সব দরবানি হাজির ছিল, আর দরবার চলছে যে একজন লোককে তার সামনে ধরে আনা হলো। বাদশাহ জিজ্ঞেস করল, এই লোকটা কে? বাদশাহ সালামত, এই লোককে বাজার থেকে ধরা হয়েছে, কেউ আরজ করল। সে বাজারে কি করছিল? বাদশাহ জিজ্ঞেস করল। বাদশাহ সালামত, এই লোক একজনের পকেট কেটেছে। সেই লোক কোথায় যার পকেট কাটা গেছে? সিপাহী বলল, সে বাইরে উপস্থিত আছে। বাদশাহ বলল, সেই লোককে হাজির করো। বাদশাহ তাকে জিজ্ঞেস করল, এই লোক কি তোমার পকেট কেটেছে? সেই লোক খুশিতে বলল, জি হ্যাঁ জনাব। বাদশাহ জিজ্ঞেস করল, তুমি এই লোককে নিজের পকেট কাটতে কেন দিলে? বাদশাহ কঠিন স্বরে বলল, তুমি নিজের অসাবধানতার শাস্তি অবশ্যই পাবে। তারপর বাদশাহ বলল, এই চোরকে ছেড়ে দাও, কারণ এই লোকদের সচেতন রাখার দায়িত্ব পালন করছিল। আর যার পকেট কাটা গেছে তাকে ধরো, সে নিজের পকেট কাটতে কেন দিল? কাল সকালে তাকে গ্রামের চৌরাস্তায় খাসিতে ঝুলিয়ে দেওয়া হবে। বাদশার হুকুম পাওয়া মাত্র পকেট কাটকে ছেড়ে দেওয়া হলো, আর যার পকেট কাটা গেছে তাকে গ্রেফতার করা হলো। পরের দিন গ্রামের চৌরাস্তায় জায়গা রাখারও অবকাশ ছিল না। সেই বেচারা গরিবকে দড়ি দিয়ে বেঁধে চৌরাস্তা পর্যন্ত আনা হলো। সে কাঁপছিল। এক তো তার পকেট কাটা গেছে, আর ওপরন্ত তাকে ফাঁসি দেওয়া হবে। লোকেদের মধ্যে তামাশা আর হইচই বাড়ছিল। কিছুক্ষণ পর বাদশাহ সেখানে পৌঁছল আর ইশারা করল যে তাকে ফাঁসি দেওয়া হোক। জল্লাদ এগিয়ে এলো আর তার গলায় দড়ির ফাঁস পরালো। লোকটা ছিল দুবলা পাতলা, আর ফাঁসটা খুব ঢিলে ছিল। জল্লাদ বলল, আমি একে কিভাবে ফাঁসি দেব? এটা শুনে বাদশাহ ভাবনায় পড়ে গেল। বাদশার আমিরজিরও বিভ্রত হল, আর সবাই ভাবতে লাগল যে ফাঁসি কিভাবে দেওয়া যায়। কিন্তু কারও বুদ্ধিতে এই কথা এলো না যে ফাঁসের গিট শক্ত করে তাকে ফাঁসি দেওয়া যায়। যখন কারও কোনো সমাধান চোখে পড়ল না, তখন হঠাৎ বাদশাহ খুশি হয়ে বলল, তোমরা সব বোকা হয়ে গেছো, এত ছোট কথাও বুঝতে পারো না। যদি এই লোকের গলায় এই ফাঁস পুরোপুরি না আসে তাহলে একে ছেড়ে দাও, আর পুরো শহরে যে লোকের গলায় এই ফাঁস পুরোপুরি আসবে তাকে ফাঁসি দাও।
কিন্তু ফাঁসি দেওয়ার আগে আমাকে খবর অবশ্যই দেওয়া হবে, কারণ এই তামাশা আমরা নিজের চোখে দেখতে চাই। বাদশার কথা শুনে সবাই তার চালাকির প্রশংসা না করে থাকতে পারল না। বাদশাকে দারুণ কৌশল বলেছে, আর তারা সবাই কত বোকা যে এত ছোট কথাও বুঝতে পারেনি। ফাঁসটা সেই লোকের গলা থেকে খুলে নেওয়া হলো আর তাকে ছেড়ে দেওয়া হলো। আর সিপাহীরা ফাঁস নিয়ে এমন ব্যক্তির খোঁজে বেরিয়ে পড়ল যার গলায় এই ফাঁস পুরোপুরি আসতে পারে। প্রথমে তারা এক হালুয়ায়ের দোকানে গেল। তারা ভাবল যে এই লোকটা আমাদের ঠিক লাগছে, আর আশা করা যায় এই ফাঁস তার গলায় পুরোপুরি আসবে। তারা হালুয়াইকে বলল, যারা এটিকে এসো। হালুয়াই সরকারি লোক দেখে খুব ঘাবড়ে গেল, কিন্তু তার উপায় ছিল না। সিপাহীরা ফাঁস তার গলায় পরিয়ে দেখল, কিন্তু সেটা খুব ঢিলে ছিল। হতাশার সঙ্গে তারা সেই ফাঁস তার গলা থেকে খুলে নিল আর বলল, যাও, তুমি ফাঁসির যোগ্য নও। তোমার গলা এত মোটা নয় যে এই ফাঁস পুরোপুরি আসতে পারে। এভাবে তারা প্রত্যেকের গলায় ফাঁস পড়াতে থাকল, কিন্তু যেহেতু ফাঁসটা খুব ঢিলে ছিল তাই কারও গলায় পুরোপুরি বসছিলই না। সাগরেদ অনেকদিন বাজারে যায়নি, আর তার কাছে খাবার দাবার শেষ হয়ে গেছে, আর মুদ্রাও শেষ হয়ে গেছে। তাই সে বাজারের দিকে চলল, আর পথে ভিক্ষেও করতে লাগল। বাজারে পৌঁছতে পৌঁছতে তার ৩-৪ আনা জুটে গেল। তাই সে প্রথমে মিষ্টিওয়ালার কাছে গেল আর মিষ্টিওয়ালাকে ৫ মুদ্রার মিষ্টি তুলে দেওয়ার কথা বলল। হালুয়াই মিষ্টি তুলছিল, তখন হঠাৎ তার হাত থেকে দাড়িপাল্লা পড়ে গেল। কি ব্যাপার, তোমার হাতে কি জান নেই? সাগরেদ রাগ করে বলল। হালুয়াই ভয়ে বলল, ওরা আসছে। সেই মুহূর্তেই সিপাহীরা ফাঁস নিয়ে সেখানে পৌঁছে গেল, আর তাদের সাগরেদ চোখে পড়ল, যাকে দেখে তারা খুব খুশি হল। এক সিপাহী বলল, পালওয়ান, যারা তোমার গলায় দিকে এনো তো। সাগরেদ অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন, কি হলো? সিপাহী বলল, কাউকে ফাঁসি দেওয়ার ছিল, কিন্তু সেই ফাঁসের মাপ তার গলায় পুরোপুরি আসেনি। আমাদের বাদশার হুকুম যে যার গলায় ফাঁস পুরোপুরি বসবে তাকে ফাঁসি দিতে হবে। সকাল থেকে আমরা এমন কারো খোঁজে আছি, তুমি হঠাৎ চোখে পড়লে, তাই আশা হলো যে ফাঁস তোমার গলায় বসবে। এটা কেমন ন্যায়? সাগরেদ চিৎকার করল। সিপাহী বলল, এটা আমাদের বাদশার ন্যায়। তার হুকুমের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। এখানে সবকিছু এক মুদ্রায় মেলে শুধু তার হুকুমেই। তারপর সিপাহীরা সাগরেদকে ধরে ফেলল। যখন ফাঁস তার গলায় পরানো হলো তখন সেটা পুরোপুরি ফিট হয়ে গেল। সিপাহীরা খুব খুশি হল যে তাদের কাঙ্ক্ষিত লোক মিলে গেছে, আর তাকে গ্রেফতার করে সঙ্গে নিয়ে গেল। এখন সাগরেদ বুঝতে পারল যে তার উস্তাদ তাকে এখানে থাকতে কেন বারণ করত। তাকে জেলে ঢোকানো হলো, আর বাদশাকে সুসংবাদ পাঠানো হলো যে এমন লোক মিলে গেছে যার গলায় ফাঁস ফিট হয়েছে। যখন বাদশাহী খবর শুনল তখন সে খুব খুশি হল, আর সঙ্গে সঙ্গে হুকুম জারি করল যে তাকে কাল সেই চৌরাস্তায় ফাঁসি দেওয়া হবে। এখন সাগরেদের উস্তাদের কথা বারবার মনে পড়তে লাগল। আর এখন একটু উস্তাদের খবর শোনো। যখন উস্তাদ সেই গ্রাম থেকে বেরোল তখন সে খুব উদাস আর বেমর্ষ ছিল, কারণ সেই গ্রাম তার সাগরেদকে তাকে কেড়ে নিয়েছিল। সে শহরে শহরে গ্রামে গ্রামে ঘুরে বেড়াত, আর যা শুকনো জিনিস পেত তাই খেয়ে শুয়ে পড়ত। সে আল্লাহর শকর আদায় করত, আর ভোর হলেই আবার ভিক্ষে করতে বেরিয়ে পড়ত। এভাবেই তার জীবন কাটছিল যে একদিন হঠাৎ তার সাগরেদের কথা মনে পড়ল। সে ভাবল, চলো দেখি আমার সাগরেদ কি অবস্থায় আছে, সে ঠিক আছে কিনা। এই ভেবে সে সেই শহরের দিকে চলতে লাগল। সকাল থেকে সন্ধে পর্যন্ত হাঁটার পর সে সেই শহরে পৌঁছনো, আর ঠিক সেই জায়গায় গিয়ে হাজির হল যেখানে সে তার সাগরেদের সঙ্গে থাকত। সেখানে সে একটা ঝুপড়ি দেখল, কিন্তু সাগরেদ উপস্থিত ছিল না। সে নিজে সাগরেদকে খুঁজতে খুঁজতে শহরের চৌকে চলল। পথে সর্বত্র লোকেরা চৌকের দিকে যেতে দেখা গেল। সে কারো কাছে জিজ্ঞেস করল, তাতে জানা গেল যে আজ চৌরাস্তায় একজনকে ফাঁসি দেওয়া হবে। উস্তাদও চৌরাস্তার দিকে এগোলো। দূর থেকে তাকে একটা মোটা লোককে পায়ে শেকল পরিয়ে ধরে আনতে দেখা গেল। উস্তাদ যখন সেই মোটা লোককে ভালো করে দেখল তখন প্রথমে চিনতে পারল না, কিন্তু যখন সে কাছে এলো তখন বুঝল যে এ তার সাগরেদ। সে চিৎকার করে উঠল, এ তুমি? হ্যাঁ উস্তাদ, সাগরেদ বলল। কিন্তু আপনি এই অবস্থায় কি করে পৌঁছলেন? তারপর সে পুরো ঘটনা উস্তাদকে শুনিয়ে দিল। এটা শুনে উস্তাদ কিছুক্ষণ ভাবল, তারপর নিজের মুখ সাগরেদের কানের কাছে এনে তাকে কিছু বলল। এখন তোমাকে মৃত থেকে বাঁচানোর একটাই উপায় আছে। সেটা কি উস্তাদ? সাগরেদ খুশি হয়ে জিজ্ঞেস করল। উস্তাদ বলল, যখন তোমাকে ফাঁসি দেওয়া শুরু হবে তখন আমি বলবো যে ফাঁসি আমাকে দাও, আর তুমিও বলো যে আমাকে দাও। আমি কিছুই বুঝলাম না। উস্তাদ সাগরেদ অবাক হয়ে জিজ্ঞেস করল। তুমি যেমন বলেছি তেমনই করে দাও, পরে তোমাকে বাঁচানো আমার কাজ। খুব ভালো উস্তাদ, সাগরেদ খুশি হয়ে গেল।
সাগরেদকে ফাঁসের সামনে দাঁড় করানো হলো আর ফাঁসটা তার চোখের সামনে ঝুলছিল। সে ফাঁসের দিকে তাকিয়ে একটু ঘাবড়ে গেল যে কোথাও উস্তাদ তাকে বাঁচাতে ব্যর্থ না হয় আর তার প্রাণ না চলে যায়। কিছুক্ষণ পর বাদশাও সেখানে পৌঁছল। লোকেরা বাদশাকে দেখে নাড়া লাগালো আর বাদশা নিজের জায়গায় দাঁড়িয়ে গেল। সে দৃশ্যের দিকে চোখ বুলিয়ে উঁচু গলায় বলল, এই আমার প্রজারা, অনেক চেষ্টার পর আমরা একজন এমন লোক খুঁজে পেতে সফল হয়েছি যার গলায় এই ফাঁস পুরোপুরি আসে। এখন আমি হুকুম দিচ্ছি যে তাকে ফাঁসি দেওয়া হোক। জল্লাদ ফাঁস ধরল আর সাগরেদের গলার দিকে এগোলো। ঠিক সেই মুহূর্তে ওস্তাদ চিৎকার করে বলে উঠল, অরে জরা থামো, ওকে ফাঁসি দিও না, ফাঁসি আমাকে দাও। এটা শুনে পুরো জমায়েতে স্তব্ধতা নেমে এলো। জল্লাদের হাত থেমে গেল আর লোকেরা ওস্তাদের দিকে বিস্ময় তাকাতে লাগলো। বাদশাহ অবাক হয়ে বলল, তুমি কে আর তোমার সরকারি কাজে হস্তক্ষেপ করার কি দরকার? উস্তাদ বলল, বাদশাহ সালামত, এর বদলে আমাকে ফাঁসি দিয়ে দিন। না বাদশাহ সালামত, এটা জুলুম করবেন না, ফাঁসি আমাকে দিয়ে দিন। সাগরেদ এতে জোর দিল। তাদের ঝগড়া চলতে থাকলো আর লোকেরা তাদের বিস্ময় দেখছিল। এর আগে এমন দৃশ্য কেউ দেখেনি যে কেউ নিজে থেকে ফাঁসি নেওয়ার জন্য জেদ করছে। সুযোগে সদ্ব্যবহার করে অনেক লোকও এসে বলে উঠল, ফাঁসি আমাকে দিন, আমাকে দিন। এমনকি ওজির বলল, আমাকে ফাঁসি দিয়ে দিন যাতে আমি সোজা জান্নাতে চলে যেতে পারি। বাদশাহ এই পরিস্থিতি বুঝতে পারল না যে কাকে ফাঁসি দেবে আর কাকে দেবে না। সাগরেদ কখনো বাদশার দিকে তাকাতো, কখনো জমায়েতের দিকে, আর ভেতরে ভেতরে খুশিও হচ্ছিল। বাদশাহ সবাইকে চুপ করিয়ে বলল, সবচেয়ে বেশি হকদার আমি নিজে, আমি তোমাদের বাদশাহ, তাই প্রথমে আমি জান্নাতে যাব। সবাই অবাক হয়ে গেল। বাদশার সামনে কে কি করতে পারে? বাদশা নিজে ফাঁসির মঞ্চের দিকে গেল আর মঞ্চে উঠে গেল। সে মোটা লোককে নিচে নেমে যাওয়ার ইশারা করল। সে আল্লাহর শুকর আদায় করতে করতে নিচে নেমে গেল আর খুশি ছিল যে তার প্রাণ বেঁচে গেল। বাদশা জল্লাদকে হুকুম দিল যে তার গলায় ফাঁস পরিয়ে তাকে ফাঁসি দেওয়া হোক। জল্লাদ হুকুম পালন করল আর বাদশাকে ফাঁসি দিয়ে দিল। বাদশার ফাঁসির দৃশ্য লোকেরা দেখতে থাকলো আর নিজেদের মধ্যে তামাশা উপভোগ করছিল। সুযোগে সদ্ব্যবহার করে ফকির আর তার সাগরেদ সেখান থেকে বেরিয়ে গেল আর সেই দেশ থেকে অনেক দূরে চলে গেল। সাগরেদ নিজের উস্তাদের শুকরিয়া আদায় করল আর বলল, উস্তাদ, আপনি সত্যিই ঠিক বলতেন, এটা সত্যিই অন্ধকারের দেশ। তারপর দুজনে উস্তাদ আর সাগরেদ খুশিতে এগিয়ে চলল।